এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আগের টাকাও বাকি রয়েছে। প্রধান বিচারপতির শপথ গ্রহণের যে অনুষ্ঠান, সেটা সরাসরি সম্প্রচারও করেনি পিডব্লিউডি। আর এই নিয়েই সরব হয়েছেন, আপনাদের জানিয়ে রাখি, এই নিয়েই সরব হয়েছেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। রেজিস্ট্রার বারবার অনুরোধ করলেও কাজ করতে অস্বীকার করা হয়েছে। রাজ্যকে আর কি প্রশ্ন দেবাংশু বসাকের মাননীয় বিচারপতির? বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, তুমি জানো যে গত 16ই জানুয়ারি কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি রূপে শপথ গ্রহণ করেন বিচারপতি সুজয় পাল। এখন কলকাতা হাইকোর্টের প্রশাসনের বা মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের বক্তব্য হলো, এই অনুষ্ঠান সম্প্রচার করার জন্য পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছিল, কিন্তু তিনি বলেছেন যে আগের একটি অনুষ্ঠানের টাকা এখনো বকেয়া রয়েছে, ফলে সেই টাকা বকেয়া থাকার কারণে তারা এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করতে পারবেন না। ফলে কলকাতা হাইকোর্ট প্রশাসনকে বা কর্তৃপক্ষকে বাধ্য হয়ে অন্য একটি এজেন্সিকে দিয়ে বা অন্য একটি সংস্থাকে দিয়ে এই লাইভ সম্প্রচার করাতে হয়। ফলে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের এত স্পর্ধা হয় কি করে যে তিনি কলকাতা হাইকোর্টের প্রশাসনকে বলছেন যে এই কাজ তিনি করতে পারবেন না, অতএব অবিলম্বে এই যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে তাকে অন্যত্র পাঠানো উচিত, এবং তার যে এই যে মেধা রয়েছে বা বুদ্ধি রয়েছে সেটাকে অন্য কোথাও কাজে লাগানো উচিত বলে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক মনে করছেন। ফলে পিডব্লিউডির একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের এই ভূমিকায় কলকাতা হাইকোর্ট কিন্তু একেবারেই খুশি নয় এবং অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। পাপিয়া, ফের আকাশপথে দুর্ঘটনা। ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গেল উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, এনসিপি প্রধান অজিত পাওয়ারের। আপনাদের জানিয়ে রাখি যে ভয়ঙ্কর বিমান বিপর্যয় হয় বারামতিতে। উপমুখ্যমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল লিয়ারজেট 45 বিমান। বারামতিতে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে নিয়ে ভেঙে পড়ল লিয়ারজেট 45 বিমান। ভয়াবহ বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যু হয়, পাইলট সহ 5 জনেরই মৃত্যু হলো। প্রথমবার অবতরণের সমস্যা আর দ্বিতীয়বার অবতরণের জন্য এমার্জেন্সি কল দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার অবতরণের আগেই বারামতিতে ভেঙে পড়ল উপমুখ্যমন্ত্রীর বিমান। ফের বিমান দুর্ঘটনা, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু এই ভয়াবহ বিমান বিপর্যয়। टेबल टॉप रनवे की दिक्कत यही होती है कि आपको प्रॉपर कोऑर्डिनेट्स के साथ अगर आप मैनुअल लैंडिंग करते हैं, क्योंकि यहाँ पर आईएलएस नहीं था, जो इंस्ट्रूमेंट लगता है लैंडिंग सेफ्टी के लिए, वो लैंडिंग सेफ्टी का इंस्ट्रूमेंट नहीं था। अब ये मलबा आपको मैं दिखा रहा हूँ, ये मलबा है और ये टेबल टॉप रनवे की शुरुआत का हिस्सा है। जैसे ही पायलट को सेकेंड अप्रोच के लिए टचडाउन की इजाजत दी गई थी, तो पायलट बजाय इस रनवे के कोऑर्डिनेट्स को देखते हुए शायद इस तरफ आ गए होंगे और ये सीधा क्रैश किया है इन्होंने बाई तरफ। ये मलबा आपको मैं दिखा रहा हूँ, ये देखिए, ये पूरा क्षतिग्रस्त पड़ा हुआ मलबा है। ब्लैक बॉक्स रिट्रीव किया गया ऐसा बताया जा रहा है और अब पूरी कोशिश चल रही है कि इस ब्लैक बॉक्स का जो आखिरी कम्युनिकेशन है वो कम्युनिकेशन यहाँ पर पता किया जाए कि आखिर क्या कम्युनिकेशन हुआ था। लेकिन जो मैं समझ पाया हूँ यहाँ आने के बाद, क्योंकि ये टेबल टॉप रनवे था, इस टेबल टॉप रनवे पर अगर आपके कोऑर्डिनेट्स कैलकुलेट नहीं होते हैं तो टचडाउन करने से पहले आप उसको मनूवर अगर करते हैं तो साइट अलग हो जाती है। फर्स्ट अप्रोच में भी जब लूप लिया गया था, फर्स्ट अप्रोच के टाइम पे एटीसी से जो बात की गई थी उसमें विजिबिलिटी नहीं होने की बात थी, लेकिन जब विजिबिलिटी होने की बात आई तो सेकंड अप्रोच के लिए जब पायलट यहाँ रनवे की तरफ आए तो उस समय पायलट को शायद से यहाँ के अलाइनमेंट दिखे नहीं होंगे और शायद क्रैश लैंडिंग करने के समय या इमरजेंसी लैंडिंग करने के समय यहाँ पर पूरा ये हादसा हो गया होगा। तो ये पूरा मैं घटनाक्रम आपको बताने की कोशिश कर रहा था यहीं से, क्योंकि ये घटनाक्रम यही है कि ये टेबल टॉप रनवे की यही दिक्कत होती है। और यहाँ पर आप जिस तरह के कोऑर्डिनेट जो देख रहे हैं, आप भीड़ यहाँ पर आप देख रहे हैं, राज्य के मुख्यमंत्री और उप मुख्यमंत्री की मूवमेंट यहाँ पर होने वाली है, क्योंकि वो आके अपने सहयोगी के बारे में पूरी जानकारी हासिल करना चाहेंगे कि आखिर क्या हुआ होगा। क्योंकि जिस तरह डीजीसीए हो या तमाम एजेंसियां इसकी जांच करेंगी, लेकिन महाराष्ट्र पुलिस भी इसमें जांच कर रही है। महाराष्ट्र पुलिस की स्पेशल विंग्स हैं, एडीआर रजिस्टर किया गया क्योंकि 6 लोगों की मौत इस हादसे में हुई है और एडीआर रजिस्ट्रेशन में महाराष्ट्र पुलिस की स्पेशल विंग ये जांच करेगी
कि क्या इस एयरक्राफ्ट के लैंडिंग के दौरान दिक्कत आई थी, इसका मेंटेनेंस हुआ था या नहीं हुआ था। अगर नेग्लिजेंस सामने आया तो इस हादसे में नेग्लिजेंस की बात रखते हुए जो भी दोषियों के खिलाफ कार्रवाई की जाएगी है, जो हमारे दर्शकों को मैं दिखा रहा हूं। और ये वीएसआर एयरक्राफ्ट, वीएसआर एविएशन का नाम भी आपको इस टेल पे दिख रहा है, वीएसआर एविएशन जो एडवेंचर्स कंपनी है। और ये अब इस जांच का विषय है, अजीत पवार का ये जो प्लेन क्रैश हुआ है उसके पीछे की सही वजह क्या है। আপনারা দেখলেন একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি গণেশ ঠাকুর এবং তিনি বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরছিলেন। আশেপাশের মানুষজন, প্রত্যক্ষদর্শীরা কি দেখেছিলেন যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে এবং বিমান দুর্ঘটনার সঙ্গে সঙ্গে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পান প্রত্যক্ষদর্শীরা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে এই ভয়ঙ্কর বিমান বিপর্যয়। আর এই ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন। এআই প্রযুক্তির মাধ্যমে আমরা সেই দুর্ঘটনা কিভাবে ঘটেছে সেটা দেখানোর চেষ্টা করছি। যেটা হয় ইমার্জেন্সিতে, কন্ট্রোলেবল ইমার্জেন্সি হলে সেখানে বিশেষ করে এক্সপিরিয়েন্স পাইলট যারা থাকে, তাই এয়ারক্রাফটে কো পাইলট অ্যান্ড কমান্ডার্স থাকে। তো কমান্ডার সিচুয়েশন দেখে ডিসিশন করে যে এই সিচুয়েশনে ভিআইপি অন বোর্ড আছে, আমার ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে, ওয়েদার ইঞ্জিন রিলেটেড, ফ্লাইট কন্ট্রোলস রিলেটেড, ল্যান্ডিং গিয়ার রিলেটেড, যাই হোক, এটা যদি কন্ট্রোলেবল সিচুয়েশন এমার্জেন্সি হয়, দে উইল নেভার ট্রাই টু ল্যান্ড। বারামতির রানওয়ে তো ছোটো রানওয়ে, ওখানে ফায়ার ফাইটিং ক্যাটেগরি স্ট্যান্ডার্ড থাকবে না। ধরুন ল্যান্ডিংয়ের সময় সাপোজ টায়ার বাস্ট হলো বা ব্রেকিংয়ে প্রবলেম হতে পারে, যদি ল্যান্ডিং রিলেটেড ইস্যু হয় তাহলে আমার এটা একটা ফেটাল ইস্যু হতে পারে। সো এই জন্যে নোবডি উইল ট্রাই টু ল্যান্ড এনি ইমার্জেন্সি উইথ ভিআইপি অন বোর্ড যদি নিয়ার বাই বেটার ফ্যাসিলিটি এয়ারপোর্ট থাকে। তো বারামতি থেকে বম্বের হার্ডলি 110 নটিক্যাল মাইল, মানে ক্লোজ টু 200 কিলোমিটারের মতো ডিস্টেন্স অনলি। আর এটা তো জেট এয়ারক্রাফট ছিল, প্রাইভেট চার্টার্ড হলো, এটা টার্বোপ্রপ এয়ারক্রাফট নয়, জেট এয়ারক্রাফট, লিয়ার জেট এয়ারক্রাফট, ভেরি অ্যাডভান্স এয়ারক্রাফট মেশিন। সো আর হাই অল্টিটিউডও ক্লাইম্ব করতে পারে। তো দে ক্যান রিচ বম্বে উইদিন 30-35 মিনিটস, অ্যান্ড পুনা ক্যান রিচ উইদিন 15 মিনিটস ইন ইমার্জেন্সি সিচুয়েশন অলসো। তো আমাদের যে এয়ারক্রাফটের যে প্রেসক্রাইবড ম্যানুয়ালগুলো থাকে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্যে, ডায়ার ইমার্জেন্সি অলসো অ্যালাউড টু ল্যান্ড উইদিন 30 মিনিটস অফ টাইম। ওর মধ্যে যে এয়ারপোর্টটা পড়ে সেটাকেও ইমার্জেন্সি এয়ারপোর্টের মধ্যেই রাখা হয়। সো মানে এই ক্ষেত্রে পুনা ইজ ক্লোজড, এই ক্ষেত্রে মুম্বাই এয়ারপোর্ট ইজ ক্লোজ, অ্যান্ড ডিপার্চারও বম্বে থেকে করেছে, ওদের ব্যাকআপ টিম সাপোর্ট এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন বম্বে। This kind of accident only will happen যখন পাইলট দেখছে they are not able to handle the aircraft. Just try to understand that. And এই সিচুয়েশনটা খুব রেয়ার ওকেশনে আসবে যখন এয়ারক্রাফট সিরিয়াসলি কন্ট্রোলেবিলিটি ইস্যু হবে, বা ধরা গেল বোথ ইঞ্জিন ফেলিওরে হয়ে গেল, বা ধরা গেল যে মানে ককপিটে কন্ট্রোল কলাম থাকে, কোনো একটা জ্যাম অ্যান্ড যেটাই হলো, যেটা এক্সট্রিম এমার্জেন্সি, যেটা থেকে আমি আর ক্লাইম করতে পারছি না বা আমি ফার্দার বম্বে বা পুনাতে ডাইভার্ট করতে পারছি না, ওই সিচুয়েশনেই অনলি মেডে কল দেবে অ্যান্ড ট্রাই টু ল্যান্ড ইন সেম এয়ারপোর্ট আর আশেপাশে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।